সবকিছু আসলে দিন শেষে পলিটিক্স দ্বারা নিয়ন্ত্রিত। যদি পলিটিক্সটা আমার পক্ষে না আসে, একটা কোনো রাষ্ট্রীয় মেকানিজম কাজ করবে না। হাসিনা পালালো, ফ্যাসিস্ট সিস্টেমটা তো আছে পুরোপুরি একদম জেঁকে বসে আছে। মাফিয়া অলিগার্করা বসে আছে। কোন লাভ কি হলো নাকি ১.৫ বছর টাই ওয়াশ দিয়ে আটকায় রাখা হলো? আচ্ছা, আমার একটা ফেসবুক পোস্ট, একটা কবিতা জাস্ট ইফতারের আগে অফিস থেকে তুলে নিয়ে যাওয়া হয়। দিদার ভূঁইয়া একজন সফল আইটি এন্টারপ্রেনিউর থেকে সময়ের প্রয়োজনে বনে গেছেন পুরোদস্তুর রাজনীতিবিদ। বর্তমানে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। অনেক গুরুত্বপূর্ণ জায়গায় আমরা কিন্তু হাতে দিতে পারি না। যেমন ধরেন যে প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন। আজকে থেকে ১০০ বছর পরেও মানুষ বলবে যে ডিজিএফআই হচ্ছে একটা গুমকারী প্রতিষ্ঠান, র্যাব হচ্ছে একটা ক্রসফায়ারকারী প্রতিষ্ঠান। সো এই যে একটা ব্র্যান্ডিং হয়ে গেছে এদের, হাজার ধুইলেও তো এই ময়লাটা যাবে না তো কোনোদিন। তাহলে এই র্যাব আপনার রাখতেই হবে কেন? গভর্নমেন্টের থেকেও দেখছি না বিএনপি, জামাত বা এনসিপি কারোর পক্ষ থেকে এই সংস্কার পরিষদ নিয়ে কোনো কথা হচ্ছে না। হ্যাঁ, ভোট নিয়ে কথা হচ্ছে, এই মার্কায় ভোট দিন, ওই মার্কায় ভোট দিন, এটা কথা হচ্ছে, কিন্তু সংস্কার নিয়ে কোনো আলাপ নাই, হারাই গেছে। আমি সাকিব প্রত্যয়, পিএলপি পডকাস্টের আজকের এপিসোডে আমরা খোলামেলা আলোচনা করছি রাষ্ট্রের গভীরে লুকিয়ে থাকা সেই ডিপ স্টেট নিয়ে। দিদার ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস টাইম। থ্যাংক ইউ। আপনি অস্ট্রেলিয়ায় ছিলেন, নরওয়েতে ছিলেন, সব মিলিয়ে তারপর কিভাবে বাংলাদেশের রাজনীতি করতে আগ্রহ প্রকাশ করলেন? আচ্ছা, আমার পলিটিক্যাল ইনভলভমেন্টের জায়গাটা একটুখানি নাটকীয়। আমি ধরেন যে ৩২ বছর বয়স পর্যন্ত আমার জীবনের আমি কখনো কোনো মিছিলে যাই নাই, কোথাও স্লোগান দেই নাই, কিছু না। মানে ৮-১০ টা বাঙালির মতো আমি ধরেন যে হয়তো Facebook বা পত্রিকা দেখে একটা আ বিরক্ত হতাম বিভিন্ন জিনিসগুলো নিয়ে, উদ্বিগ্ন হতাম। আ অস্ট্রেলিয়ায় এবং নরওয়েতে আমার পড়াশোনা এবং চাকরির সূত্রে আ আমি অস্ট্রেলিয়া এবং নরওয়েতে বেশ কয়েকবার আমার মানে বেশ কয়েক বছর আমার আসলে থাকা হয়। আমার পলিটিক্সের ইনভলভমেন্ট আসলে ২০১৩ সালে এবং তখন আমি আ আরো মানে ১০ লাখ মানুষের মতো সম্ভবত যে গণজাগরণ মঞ্চ যেটা হলো, সেখানটায় আমি আরো অনেক মানুষের মতো আমিও গেলাম। কয়েকদিন চিৎকার চেঁচামেচি করলাম। তারপরে যখন বুঝতে পারলাম যে আসলে এখানটায় জিনিসটা একটু ভিন্ন। এখানটায় একটা স্টেট ফান্ডেড একটা মেকানিজম আসলে ওখানটায় অলরেডি ওটাকে ক্যাপচার করে ফেলছে। ফ্যাসিজমের সূতিকাগার যেটাকে বলা হয়। রাইট। সো তারপরে তো আমরা সেখান থেকে নিজেদেরকে উইথড্র করি। কিন্তু যেটা হয় যে ওই সময় আমার একটা জেনেটিক একটা পরিবর্তন সম্ভবত আমার মধ্যে হয়ে যায় এবং এর পর আসলে আমার আর কখনো কোনো আন্দোলন সংগ্রামের বাইরে থাকা হয়নি। ১৩ সালের শেষেই আমরা কিছু আইটি উদ্যোক্তা, তাদের আবার বেশিরভাগই দেশের বাইরে থেকে পড়াশোনা করে আসে। তারা মিলে আমরা পরিবর্তন চাই বলে একটা সামাজিক সংগঠন করলাম। এবং এরপরে আপনার পরিবর্তন চাই এর একটা আমার মনে আছে যে একটা প্রোগ্রাম ছিল যে ১৪ র ওই ইলেকশনের পরপর যে সহিংসতা নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, এই নামে একটা ২৪ ঘন্টার একটা অনশন প্রোগ্রাম ছিল। ওই প্রোগ্রামে আমার মানে ওইখানে ধরেন যে এই আমাদের নেতৃবৃন্দ কাইয়ুম ভাই, তারপরে আমাদের হাবিবুর রহমান বলে আমাদের একজন ছিলেন, মারা আ গেছেন উনি। যিনি হ্যাঁ, মুক্তিযোদ্ধা, তিনি আমাদের রাষ্ট্রচিন্তার প্রতিষ্ঠাতা সম্পাদক। তো আ এরকম অনেকের সঙ্গে সাকিব ভাইও গেছিলেন, মান্না ভাই গেছিলেন, আরো অনেক পলিটিশিয়ান গেছিলেন। তো কাইয়ুম ভাই এবং আ হাবিব ভাইয়ের সঙ্গে আমার ওইখানে সম্পৃক্ততা আরকি। এরপরে আমি উনাদের বিভিন্ন প্রোগ্রামে উনারা তখন আপনার আ পিপলস পাওয়ার মুভমেন্ট নামে একটা আ মানে গ্রুপ চালাতেন। আ এ তখন উনাদের হাতে ছিল হচ্ছে আপনার গণতান্ত্রিক সংবিধান পর্যালোচনা বা বাংলাদেশের সংবিধানের পর্যালোচনা। উনাদের এর আগের সংগঠনটা থেকে এটা হয়েছিল যে গণতান্ত্রিক সংবিধান আন্দোলন। তার একটা প্রোডাকশন ছিল হচ্ছে বাংলাদেশের সংবিধানের পর্যালোচনা। সো ওই সংবিধানের পর্যালোচনা ওই যে ছোট্ট একটা পুস্তিকা, ওইটা তো হাসিনার সময়ের কথা বলছি। যে সময়টা আসলে সংবিধান বলার আগে আপনাকে পবিত্র না বললে আপনি আসলে রাষ্ট্রদ্রোহিতা করতেছেন এই অভিযোগ করার সুযোগ ছিল। ঐরকম একটা সময়ে এরকম একটা খুব সাহসী একটা কাজ যে সংবিধানের একটা পর্যালোচনা। পর্যালোচনা মানে কি? ক্রিটিক। তো ওইটা দেখে আমি তখন একটুখানি তো মানে আমার কাছে আমি চার্মড হই। আমি ওই বইটা পড়ি এবং তখন আমার কাছে মনে হয় যে আমরা যে পরিবর্তন চাই থেকে পরিবর্তন চাই যেটা বলছিলাম যে একটা সামাজিক সংগঠন। আমরা রাস্তাঘাট ঝাড়ু দিয়ে বেড়াতাম। আমাদের ধারণা ছিল যে রাস্তাঘাট ঝাড়ু দিতে আমরা একদিন হয়তো দেশটাকে পরিষ্কার করে ফেলতে পারবো। এরকম একটা খুব রোমান্টিসিজম এর মধ্যে আমরা ছিলাম। তখন আমি ১ম বুঝতে পারি যে যদি সবকিছু আসলে দিন শেষে পলিটিক্স দ্বারা নিয়ন্ত্রিত।
যদি পলিটিক্সটা আমার পক্ষে না আসে, আমার ছেলের পক্ষে না আসে, আমার বাবার পক্ষে না আসে, আমার আমার পরিবার, আমার সমাজ, আমার মানুষের পক্ষে না আসে, তাহলে আমার মানুষের পক্ষে, আমার পরিবারের পক্ষে, আমার ছেলের পক্ষে একটা কোনো রাষ্ট্রীয় মেকানিজম কাজ করবে না। এই বোধোদয়ের পর থেকে আমি আস্তে, আস্তে ধরেন যে তখন তারা ছিলেন যে এই যে বললাম পিপলস পাওয়ার মুভমেন্ট আ পিপিএম। এই পিপিএম এর সঙ্গে যুক্ত হয়ে এবং একসময় আমরা রাষ্ট্রচিন্তা বলে একটা সংগঠন করি ওইখান থেকে। যে রাষ্ট্রচিন্তা থেকে আমরা একটা জার্নাল বের করি এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে তখন আমরা যুক্ত হই। যেমন ১৬ সালে যে সাঁওতালদের উপর যে হামলাটা হলো, তাদের যে বাড়িঘর পুড়ায় দেওয়া হলো, তাদের ৩ জনকে খুন করা হলো এবং এরপরে আপনার ১৮ র যে আন্দোলনগুলো যে আপনার আ প্রথমত নো ভ্যাট আন্দোলন ছিল, তারপরে নিরাপদ সড়কের আন্দোলন ছিল, তারপরে কোটা সংস্কার আন্দোলন ছিল। এই আন্দোলনগুলোতে আমরা আসলে রাষ্ট্রচিন্তা থেকে বিভিন্নভাবে যুক্ত হওয়া শুরু করি। এবং তারই ধারাবাহিকতায় আ করোনা যখন হলো, তখন আমরা একটা উদ্যোগ নেই যে দুর্যোগ সহায়তা মনিটরিং কমিটি এবং এই কমিটিতে আমরা ধরেন যে বাংলাদেশের প্রথিতযশা যারাই আপনার অ্যাক্টিভিস্ট আছেন, আ শহীদুল আলম থেকে শুরু করে আনু মোহাম্মদ সাদ থেকে শুরু করে একেবারে আ অনেকেই। তো দুর্যোগ সহায়তা মনিটরিং কমিটি থেকে আমাদের একটা ১ম যে রিপোর্টটা বের হয় যে সরকারের যে করোনা নিয়ে সরকারের যে রেসপন্সটা তো আমরা হিসেব করে দেখলাম এবং কোনো ডেটা কিন্তু আমাদের জেনারেটেড না। এগুলো হচ্ছে সরকারি ডেটা। আমরা জাস্ট যোগ, বিয়োগ, গুণ, ভাগ করে দেখাইছি যে সবচেয়ে যে আপনার মানে দরিদ্র প্রবণ এলাকা, যেখানে দরিদ্রের সংখ্যা বেশি, খানা জরিপ অনুযায়ী, সেইখানে আপনার সরকারি সহযোগিতা গেছে হচ্ছে গরিব প্রতি সবচেয়ে কম। মানে এত কম যে এটা আসলে মানে প্রায় চোখে দেখা যায় না টাইপের আরকি। এগুলো কি যেত আসলেও? মানে দেখাচ্ছে তারপর সেটা কি পৌঁছাইতো? না, আমি বলছি মানে সরকারি হিসেবে হচ্ছে যে আপনার গরিব প্রতি হচ্ছে কুড়িগ্রামে হচ্ছে ৳৮ আর ৮০ গ্রামের মতো হচ্ছে খাবার। এটা হচ্ছে সরকারি হিসেবে। তারপরে ধরেন যে নেতা-পাতাদেরকে ভেদ করে এটা আসলে শেষ পর্যন্ত কদ্দুর যায়, এটা তো ধরেন যে অন্য আলাপ। কিন্তু সরকারি হিসেবেরটা হচ্ছে এটা। এবং তার চেয়ে যেটা কথা হচ্ছে যে এইখানে এরকম আর নারায়ণগঞ্জ এবং গোপালগঞ্জ যেগুলো খানা জরিপ অনুযায়ী বাংলাদেশের একটু আ ধনী প্রবণ এলাকা। সেইসব এলাকায় আপনার গেছে হচ্ছে ৳২৫০০ করে জনপ্রতি গরিব প্রতি এবং ২৫ কেজি ৩০ কেজি পরিমাণ খাবার গরিব প্রতি। তো আমাদের এই রিপোর্টটা ছিল এরকম এবং এই রিপোর্টটা যখন আমরা বের করি আমি এটা নিয়ে আমি যেহেতু ওই টিমে আসলে ওদেরকে টেকনিক্যাল সাপোর্টটা দিতাম। আমি ওটা নিয়ে আসলে সোশ্যাল মিডিয়ায় আমি অনেক আ কথাবার্তা বলি। আমার একটা পোস্ট ছিল এরকম যে এর মধ্যে আরেকটা জিনিস ঘটছে সেটা হচ্ছে যে সম্ভবত ৩০ তারিখের দিকে কুড়িগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ওয়েবিনার হচ্ছিল। তো ওয়েবিনারে ওই জেলা প্রশাসক সাহেব তিনি বলছিলেন যে, "স্যার এত মানে ত্রাণ দিছেন যে ত্রাণের জন্য তো কুড়িগ্রাম ভেসে যাচ্ছে। কুড়িগ্রামকে ধরে রাখা যাচ্ছে না" টাইপের, হ্যাঁ? আমার তো প্রচন্ড মানে মেজাজ খারাপ হইলো, হ্যাঁ? তো তখন আমি লিখলাম যে আমি একটা পোস্ট লিখছিলাম। পুরোটা মনে নাই। সারাংশটা হচ্ছে যে এরকম যে এই ভদ্রলোকের বেতন কিন্তু জনগণের টাকা থেকে আসে। আর তিনি একটা যদি মানুষের কথা বলতেন তাহলে উনি বলতেন যে, "আপনি কি ত্রাণ পাঠাইতেছেন? ইমার্জেন্টলি যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব বেশি করে ত্রাণ পাঠান। এখানে আমার মানুষ না খেয়ে আছে।" এটা ছিল উনার কথা বলার কথা। কিন্তু উনি ধরেন যে একদম ভাষায় দিচ্ছে এবং আমার আরেকটু সংযুক্তি ছিল এরকম যে সরকারি হিসেবে হচ্ছে এরকম পরিমাণ যে খাবার যায় বা সাহায্য যায়, আসলে নেতা-পাতাদেরকে ভেদ করে তারপরে জনগণের কাছে কতটুক পৌঁছাইতে পারে। সো এই মিলায় আমার যে পোস্টটা ছিল এইটা তখন অনেকের মানে এটাকে শেয়ার করেন যে ভাইরাল হয়ে যায়। এনগেজমেন্ট হ্যাঁ, রাইট। হ্যাঁ। তারপরে এইটা ছিল বোধহয় ৪ তারিখ বিকালের পোস্ট। ৪ তারিখ সন্ধ্যা থেকেই আমি বা রাত থেকে আমি বিভিন্ন ধরনের যে ওয়ার্নিং যে আমার হিতৈষী ভেবে বা ভাবে আমাকে ধরেন যে কেউ বলতেছিল যে, "আপনার এই পোস্টটা ডিলিট করে ফেললে আপনার কোনো ক্ষতি নাই। তাহলে আপনি এটা ডিলিট করে ফেলেন।" তো আমি বলতেছিলাম যে, "ভাই তাহলে কি ডিলিট না করলে আমার কোনো ক্ষতি আছে কিনা?" তো এইসব বলছিল আরকি। তো আ খুব ভদ্র ভাষায় আমাকে বলছিল বারবার এই জিনিসটা ডিলিট করে ফেলে এবং বিভিন্ন জায়গা থেকে ফোন আসছিল। কেউ ধমকও দিচ্ছিল। আ কাফনের কাপড়-টাপড় এসব কথাও বলছিল আরকি। তো যাই হোক আমি ডিলিট করি নাই। বিভিন্ন গ্রুপ থেকে ডিলিট হয়ে গেছিল। বাট তারা ডিলিট করাইছে। আমি আমার প্রোফাইল থেকে এটা ডিলিট করি নাই। এবং পরদিন সন্ধ্যাবেলা না একটু অ্যাকচুয়ালি তখন আপনার ইফতারের সময় ছিল মানে রোজার সময় ছিল। জাস্ট ইফতারের আগে আমার অফিস থেকে আ আমাকে তুলে নিয়ে যাওয়া হয়।
সো এইটা হচ্ছে যে আমার যে গুমের গল্প। আমি এরপরে একদিন গুম ছিলাম। কিন্তু যে জিনিসটা খুব ইন্টারেস্টিং হইছে যে আমাদের সময়ে আমরা দেখতাম যে ওই সময়টা আসলে গুম থেকে কেউ ফিরে আসতো না। গুম হওয়া মানে হচ্ছে শেষ। এবং কেউ একজন গুম হইছে শুনলে তার সঙ্গী সাথী আশেপাশের লোকজন সবাই পালায় যাইত। যে মনে হয় আমি নেক্সট। এরকম আরকি আসতো আরকি মানুষের ভয় আসতো, আতঙ্ক আসতো। আমার ক্ষেত্রে যেটা হইছে যে আমাকে জাস্ট ইফতারের আগে গুম করছে তো। ইফতারের পরপর আমার দলের লোকরা আমি এজন্য খুব প্রাউড এবং আমি খুবই আ কৃতজ্ঞ আমার দলের কাছে। তখন তো আমরা পার্টি ঘোষণা করি নাই। রাষ্ট্রচিন্তার যে সদস্যরা ছিলেন আরকি। তারা ধরেন যে ইফতারের পরপরই আপনার অন্তত ৩ টা র‍্যাব অফিসে গিয়ে এক ধরনের চার্জ করছেন। যে দিদার কোথায়? কেন আপনারা তাকে তুলে নিয়ে আনছেন? টাইপের। তো এরকম অনেক গল্প আছে আরকি। যেটা হয় যে আমার এই গুমের ঘটনাটা মুহূর্তের মধ্যে ছড়ায় পড়ে এবং অনেক মানুষ দেশে এবং বিদেশে অনেক মানুষ এটা নিয়ে কথা বলা শুরু করেন। আমার ধারণা যে কারণে তারা আমাকে মেরে ফেলতে পারে নাই। এবং একদিন পরে তারা আমাকে গ্রেফতার দেখান যে আমি মানে একটা গল্প যেরকম তারা সাজান আরকি সেরকম একটা গল্প করে আমাকে গ্রেফতার দেখান। এরপরে আমাকে ৮ মাসের মতো ৫ মাসের মতো তখন আমি ২ টা জেলে ছিলাম। আ তো আমার নামে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের একটা মামলা দেয়া হয়। তো এবং মামলায় ৪ টা অভিযোগ। আমি হচ্ছি দেশদ্রোহী, আমি রাষ্ট্রদ্রোহী, আমি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করি, আমি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করি। এরকম খুব মানে সিরিয়াস সব অভিযোগ এবং এই অভিযোগগুলোর সাজা হচ্ছে যে আপনার আ একাধিকবার হচ্ছে ফাঁসি, যাবজ্জীবন এইসব আরকি। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে এতগুলো গুরুতর অভিযোগ তারা করলেন, একটা কোনো প্রমাণ দেন নাই। মানে এফআইআর এ কোনো প্রমাণ নাই। প্রমাণ ছাড়াই সব অভিযোগ এবং র‍্যাব সংবাদ সম্মেলন করে এই কথাগুলো বলতেছে। তো যাই হোক আমাকে ৫ মাস পরে আমার মনে হয় ৫ম বারের আবেদনে আমাকে হাইকোর্ট থেকে জামিন দেয়া হয় এবং জামিন পাওয়ার পর আরো ২-৩ মাস ৪ মাস পরে আমার মনে হয় পরের বছর ফেব্রুয়ারির দিকে সম্ভবত তারা একটা চার্জশিট দেন। এবং সেই চার্জশিটে আমাকে আমার বিরুদ্ধে খুব একটা দগদগে জ্বলন্ত বা জলজ্যান্ত একটা আ অকাট প্রমাণ তারা আসলে দেন যে আমি হচ্ছি রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র আর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই ৪ টা অভিযোগ তো। প্রমাণটা হচ্ছে আমার একটা Facebook পোস্ট, একটা কবিতা। এই একটা কবিতা যেটা হচ্ছে একটা পাবলিক পোস্ট, একটা Facebook পোস্ট সেটার দ্বারা আপনার লেখা কবিতা? আমার লেখা একটা কবিতা। সেটার দ্বারা তারা বলছে যে আমি হচ্ছি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। ষড়যন্ত্র তো একটা গোপন জিনিস। পাবলিক পোস্ট তো আর ষড়যন্ত্র হইতে পারে না। তো যাই হোক কবিতাটা যেটা এটা একটা ইন্টারেস্টিং গল্প। যখন আমাকে কোর্টে তখন তো আমি জামিনে। কোর্টে তোলার পরে আমার বিরুদ্ধে প্রমাণ যখন বলা হচ্ছে কোর্টের মধ্যে, তো সবাই তো খুব মানে অনেক লোক কোর্টের মধ্যে যে আজকে প্রমাণ উত্থাপন করা হচ্ছে। চার্জশিট উত্থাপন করা হচ্ছে। তো প্রমাণটা কি? প্রমাণটা যখন আ যে লয়ার মানে সরকারি দলের তিনি যখন বলছেন যে কবিতাটা আবৃত্তি করে বলছেন যে, "ভেবেছিলাম সাম্য পাবো, পেয়েছি হচ্ছে ধনী-দরিদ্রের সর্বোচ্চ ব্যবধান। আ ভেবেছিলাম যে মানবিক মর্যাদা পাবো, পেয়েছি ক্রস ফায়ার, হ্যাঁ? গুম-খুন এইসব।" সো এই হচ্ছে কবিতাটা। মানে আমি আমার মতো মানে এখন তো মনে নাই কবিতাটা, এরকম আরকি। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পুরো কোর্ট খুব মনোযোগ দিয়ে কবিতাটা শুনছেন এবং জজ সাহেবও খুব মানে সিনসিয়ারলি আরে বাপরে! কি প্রমাণ টাইপের আরকি এরকম, হ্যাঁ? যে একেবারে অকাট্য প্রমাণ জলজন্ত হাতে নাতে ধরা গেছে টাইপের আরকি। তো ওই প্রমাণের উপর ভিত্তি করে তারা আমার বিরুদ্ধে মামলা চালালেন। আ ৪ মানে এটা তো ২০ সালের কথা। ২১ সালে ধরেন যে এই চার্জশিট ইয়ে করল। তারপরে ২৪ পর্যন্ত তো এই নাটকের মধ্যেই ছিলাম। আ প্রতি মাসে কখনো ২ বার ৩ বারও আমাকে হাজিরা দিতে হইতো। তারপরে লাকিলি এর মধ্যে আমরা সবাই মিলে গণঅভ্যুত্থানটা করতে পারছি। আ তারপরে লাস্টলি এই গত বছর ২৫ সালে সেই মামলাটা খালাস করা হয়। এরপরে আমার নামে আরো ৪ টা মামলা দেয়া হয়। তো ওই মামলাগুলাও এই সাম্প্রতিক সময়ে না ওগুলো অবশ্য আমি কোর্ট থেকে ইয়ে পাইছিলাম, খালাস পাইছিলাম। তো এই হচ্ছে খুব সংক্ষেপে আমার রাজনীতিতে ইনভলভমেন্ট। এই যে ২৪ গণঅভ্যুত্থানটা আমরা করলাম সবাই মিলে, তো তারপরে কিন্তু আমরা এখনো দেখছি কয়দিন আগে সুরভিকে ১৭ বছরের মেয়েকে ২১ বছর দেখায় দেয়া হলো। সো কি চেঞ্জটা আসলো? আপনি যে এত কিছুর পরে রাজনীতির মধ্যে একটা অনুপ্রেরণা নিয়ে আসলেন, এই অনুপ্রেরণাটা টিকায় রাখবেন কিভাবে? এখনো তো একই জিনিসই চলছে। হ্যাঁ, এটা খুব মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মনে হয় এই প্রশ্নের আলাপে আমি একটু পরে যাই। আমি আরেকটা জিনিস একটু যেটা এড করতে চাই সেটা হচ্ছে যে আমি পলিটিক্স এর লোক ছিলাম না। আমার কোনো পলিটিক্যাল ট্রেনিং বা কোনো কিছু ছিল না।
ইভেন যখন আমাকে ধরেন যে গুম করা হলো, তখনও আমি আসলে সামনের সারির কেউ না। আমি পেছন থেকে ধরেন যে হয়তো টেকনিক্যাল সাপোর্ট দিতাম। মাঝে, মাঝে পত্রিকায় আ পত্রিকা না বেসিক্যালি ফেসবুকেই লিখতাম ২-১ টা পোস্ট। তাতেই ধরেন যে সরকারের এরকম একটা খড়গহস্ত আ ইয়ের মধ্যে। তো আমার কাছে মাঝে, মাঝে মনে হয় যে আমি যে এখন ধরেন যে জাতীয় রাজনীতিতে কিছুটা পরিচিতি পাইছি বা ইনভলভমেন্ট এর সুযোগ পাইছি ইনভলভ হওয়ার। এটার জন্য হয়তো শেখ হাসিনাকে একটা ধন্যবাদ দিতে হবে যে সে আমাকে ওই সময় গুম করে আমাকে আসলে জাতীয় রাজনীতিতে আগায় দিছে। যাই হোক মানে যেটা এটা তো মজা করে বললাম। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এরকম শত, শত হাজার, হাজার লোককে তো তারা গুম করছে এবং আমরা জানি যে কতজন মানুষকে তারা আসলে ওই গুম থেকে কেউ আসলে ফিরে আসেনি। সো এইটা আ এই নতুন বাংলাদেশে এটা যাতে কোনো অবস্থাতে আর না হয়, আ এইটার এই গুম আ মানে আ আ বা এই যে বিনা বিচারে যে আটক করে রাখা একটু এই ইনফরমেশনটা একটুখানি এড করতে হবে। সেটা হচ্ছে বাংলাদেশের জেলে আপনার 80% হচ্ছে আপনার হাজতি। বাংলাদেশের জেলে যারা বন্দী থাকে যেকোনো সময় মোটামুটি 80% হচ্ছে হাজতি যারা হচ্ছে আন্ডার ট্রায়াল। আর কনভিক্টেড বা কয়েদি বলে, কয়েদি হচ্ছে মাত্র 20%। এইটা একটা বিপরীত রেশিও ওয়ার্লড ওয়াইড এটা বাংলাদেশেই হচ্ছে সবচেয়ে এরকম রেশিওটা। ওয়ার্লড ওয়াইড স্ট্যান্ডার্ডটা হচ্ছে যে 80-20 উল্টা হয়। উল্টাটা। মানে 20% থাকে হাজতি, যারা হচ্ছে পাওয়ারফুল যারা যারা বড় ধরনের ক্রিমিনাল বা যারা ধরেন যে বাইরে থাকলে আপনার যারা মনে করেন মামলার যারা বাদী তাদের জন্য বিপজ্জনক হইতে পারে বা পাবলিক সেফটির জন্যই সমস্যা হ্যাঁ, হবে। বা প্রমাণগুলো ধরেন যে নষ্ট করতে পারে। মানে খুব বড় দাগী আসামি হইলেই শুধুমাত্র তাকে আসলে আন্ডার ট্রায়াল অবস্থায় তাকে আটক করে রাখা হয়। কিন্তু আমাদের দেশে হচ্ছে উল্টাটা। আমাদের দেশে যারা পাওয়ারফুল বড় ক্রিমিনাল তারা কিন্তু জামিনে বের হয়ে যান। আর আপনার মানে খুব ছোটখাটো বা যাদেরকে আসলে রাষ্ট্র চায় আটকে রাখতে, তাদেরকে দিয়ে জেলখানাগুলো ভরাট করে রাখা হয়। এখানটা একটা উদাহরণ খুব প্রাসঙ্গিক এবং এই উদাহরণটা আমাদের আসলে বারবার রিপিট করা দরকার। যেমন আ এই যে আনভীর সাহেব বসুন্ধরা গ্রুপের, এই ভদ্রলোকের নামে ধরেন যে একই সঙ্গে রেইপ এবং মার্ডারের একটা মামলা আছে। এই মামলার জন্য কিন্তু উনাকে কখনো আ কোর্টের বারান্দাতেও যেতে হয়নি। কোর্টের বারান্দাতেও যেতে হয় নাই। উনি আ কিভাবে না কিভাবে জানি উনি জামিন-টামিন পেয়ে গেছেন। তো এই হচ্ছে আমাদের ধরেন যে বিচার ব্যবস্থার যে অবস্থা আরকি। আর এই সরকারের আমলে কেন কিছু হলো না? আচ্ছা এই আলাপটা খুব গুরুত্বপূর্ণ। আমি এই সরকারের সময় আমার ধরেন যে শুরু থেকেই যখন আমি চেষ্টা করছি যে এই সরকারকে বিভিন্নভাবে তার যে আ আমাদের যে সংস্কারের যে চিন্তাগুলো, সেগুলো নিয়ে আসলে সরকারের সঙ্গে যুক্ত হওয়া এবং সরকারকে হেল্প করা, সরকারের কাছ থেকে আসলে এই কাজগুলো বের করে আনা। যে আসলে আমার ধরেন যে কোন জায়গায় আমার কি, কি সংস্কার প্রস্তাব আছে, কি, কি সংস্কার আমাদের লাগবে। যেমন ধরেন যে আমরা ডিএসএ টা আমরা বাতিল করতে পারছি। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা ছিল সেটা পরে আপনার সাইবার প্রোটেকশন অর্ডিন্যান্স সিপিও আ হয় এবং ওই সময়ে যতগুলো আপনার ডিজিটাল সিকিউরিটি একটা মামলা ছিল, আ যেগুলো হচ্ছে আপনার মত প্রকাশের স্বাধীনতা সংক্রান্ত। কিছু, কিছু আছে হচ্ছে আপনার ধরেন যে পর্নোগ্রাফি রিলেভেন্ট বা এই ধরনের যেগুলো, সেগুলো বা ধরেন যে আপনার হ্যাকিং, সেগুলো তো অবশ্যই একটা ট্রায়াল এর মধ্যে যাওয়া উচিত। কিন্তু যেগুলো হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা সংক্রান্ত সেই ধরনের আমার ধারণা যে আ ১৪০০ র মতো মামলা সম্ভবত আমার যদি মনে পড়ে, এই মামলাগুলো কিন্তু বাতিল করা সম্ভব হইছে। একটা নতুন সাইবার প্রোটেকশন অর্ডিন্যান্স যেটা হইছে সেটা নিয়েও আমাদের বেশ কিছু আপনার অবজারভেশন আছে। কিন্তু মোটা দাগে এটা ফার বেটার দ্যান এনি বিফোর। সো কিছু প্রোগ্রেস আছে। আমরা ধরেন যে ৫৭ ধারা আমরা ৫৪ ধারা যেটা যে আপনার কাউকে আপনি সন্দেহ থেকেই আসলে কাউকে আপনি আ ইয়ে করতে পারেন, কি বলে এটাকে? গ্রেফতার করতে পারেন। কোন ধরনের প্রমাণ লাগে না, কোন কিছু লাগে না। আপনার মানে কারো একজন সন্দেহ হইলো, একজন এসআই সন্দেহ হইলো তাতেই আসলে কাউকে গ্রেফতার করা যায়। এই যে বিষয়গুলো এগুলো নিয়ে আমরা অনবরত কাজ করছি। খুব বেশি প্রোগ্রেস এখন পর্যন্ত নাই। কিন্তু ছোট, ছোট অনেকগুলো জায়গায় প্রোগ্রেস আছে। যেমন আমরা একটা জিনিস বলছিলাম যে, বিনা ওয়ারেন্টে কাউকে গ্রেফতার করা যাবে না। এই জিনিসটা সেইভাবে আসে নাই কিন্তু এটার আ ব্যাপ্তির জায়গায় অনেকখানি কমানো গেছে। সো এই ধরনের কিছু ধরেন যে আ আ ইমপ্রুভমেন্ট আছে, কিছু সাকসেস স্টোরি আছে। আবার প্রচুর ধরেন যে জায়গা আছে যেগুলোতে আসলে আমাদের অনেক বেশি সাকসেস হওয়া খুবই জরুরি ছিল। গত ২ বছর মানে ২৪ এবং ২৫ এও কিন্তু বেশ কিছু না বললেও কয়েকটা গুমের ঘটনা কিন্তু ঘটছে। আপনার শ্যামল বলে আ মোহাম্মদপুরের দিকে একজনকে আ গুম করা হইছিল। পরে অবশ্য যারা আমরা যখন সম্মিলিতভাবে প্রতিবাদ করলাম তখন তাকে ছেড়ে দেওয়া হয়। একটা দুঃখ প্রকাশ করা হয়। কিন্তু গুমের ঘটনাটা ঘটছে।
আপনার আ অন্তত কয়েকজন ৩-৪ জনের কথা আমার মনে আছে যে যারা হচ্ছে আপনার আ আ বোধহয় আপনার সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ছিলেন। এদেরকে গুম করা হইছিল। হ্যাঁ? এরকম কিছু, কিছু গুমের ঘটনা কিন্তু ঘটছে। গুম যে একেবারে হয় নাই, জিনিসটা সেইটা না। কিন্তু আমি যে জিনিসটাকে মনে করি যে ধরেন যে আমি আশাবাদী মানুষ তো। আমি ধরেন যে প্রোগ্রেসটাকেই ফোকাস করতে চাই বেশি। সরকারের মধ্যে কিছু প্রচেষ্টা বিশেষ করে আইন মন্ত্রণালয়ের কিছু প্রচেষ্টা আমরা দেখছি যে আপনার কোর্টের যে প্রসিডিউর গুলো সেগুলোকে ডিজিটালাইজ করার একটা চেষ্টা হইছে। আপনার ধরেন যে বিচারকদের যে নিয়োগের যে বিষয়গুলো এগুলোর একটা উন্নতি হইছে। কিন্তু এখনো অনেক, অনেক কাজ অবশ্যই বাকি আছে। এখানে আ সরকারের অযোগ্যতা, অদক্ষতার একটা ব্যাপার আছে। হ্যাঁ? যতই আমরা বলি না কেন আসলে তাদের মধ্যে বেশ কিছু জায়গায় ঘাটতি ছিল, আছে এবং আমার মনে হয় যে সামগ্রিকভাবে যে রাজনৈতিক পরিস্থিতি যেভাবে ছিল, এখনো যেভাবে আছে, এই জিনিসগুলো আসলে তাদেরকে আসলে যথেষ্টভাবে হেল্প করতে পারে নাই। আ কিন্তু যত অজুহাতই দেই, কোন অজুহাতেই আসলে এই জিনিসটা কোন অবস্থাতেই অ্যাকসেপ্টেবল না যেটা আপনার এই যে গত উইকে এই যে ১৭ বছর বয়সী একটা যে মেয়ে এবং এইটা তো একটাই ঘটনা না। এরকম আরো কিছু ঘটনা ঘটছে। সো এই ঘটনাগুলো কোনো অবস্থাতেই ঘটার আ উচিত ছিল না। যতই আমি সরকারের পক্ষে আমি অনেকগুলো ভালো কথা বললাম তারপরেও আমি যেটা মনে করি যে আমরা আ হয়তো কয়েকটা ধাপ হয়তো আগাইছি। কিন্তু আমাদের অনেক বেশি ধাপ আগানোর এখনো বাকি আছে এবং এই ধাপগুলো আমাদেরকে আগাইতে হবে এবং সবাইকে নিয়ে এই ধাপগুলো আগাইতে হবে। ডেফিনিটলি। না আপনি যেহেতু পলিটিক্স করছেন বেশ কিছুদিন, তো একটু পলিটিশিয়ানদের মতো হয়ে গেছেন, এটা স্বাভাবিক। যে প্রশ্নটা ছিল বসুন্ধরার জায়গাটা কিছু হলো না কেন? আপনি কি অনেক কিছু বললেন। কিন্তু ওই আসল উত্তরটা পাইনি আসলে। এটা পেতে চাই যে কি মনে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমস্যা? কারণ বাজারে তো অনেক গুজব ছড়ায়। সো সেখান থেকে কানেও আসে যে অ্যা গ্রেপ্তার পরোয়ানা ছিল কিন্তু কাজগুলো করা হয়নি এবং হাসিনা পালালেও ফ্যাসিস্ট সিস্টেমটা তো আছে পুরোপুরি একদম জেঁকে বসে আছে। মাফিয়া অলিগার্করা বসে আছে। তাদের টাকার ব্যাপার আছে। পলিটিক্স করতে গেলে টাকা লাগে। নতুন অনেকগুলো পার্টি হয়েছে তারা টাকার অভাবে কিছু করতে পারছে না। আবার কেউ শুনছি যে টাকা নিয়ে আবার কাজও হচ্ছে। সো সব মিলে আসলে কোন জায়গায় যাচ্ছি? এই যে কিছু কি লাভ হলো? কারণ আমরা কয়েকদিন আগে দেখলাম যে জনাব তারেক রহমান এখন তো বিএনপির চেয়ারপারসন হয়ে গেছেন। তো সকল মিডিয়া থেকে শুরু করে সকল অলিগার্ক বলেন, সকলে গিয়ে লয়াল্টি দিয়ে আসছেন। এরকম আমরা দেখছি এবং জনগণ আমরা একটা কাইন্ড আতঙ্কে আছি যে আবার একটা নতুন হাসিনার মতো কোনো ব্যবস্থা তৈরি হতে যাচ্ছে কিনা? কি মানে কোন লাভ কি হলো? নাকি ১.৫ বছর টাই ওয়াশ দিয়ে আটকায় রাখা হলো? একটা কিছু উপদেষ্টা মন্ডলী এসে তাদের আখের গুছাইলো? না কি হলো আমরা বুঝতে পারছি না। একটু আপনি ভিতরে ছিলেন, একটু বলেন। না, ইটস এ মিক্স। কিছু কাজ হইছে, আবার যেটা আপনি বললেন যে কিছু উপদেষ্টা তাদের আখের গুছাইছে। আ বসুন্ধরার মতো এরকম যে অলিগার্ক গুলো এবং যারা আসলে চিহ্নিতভাবে খুন এবং ধর্ষণের মতো অভিযোগ যাদের বিপক্ষে, তাদের বিপক্ষে আসলে সেরকমভাবে ব্যবস্থা আমরা দেখি নাই। এ ধরনের অনেকগুলো বাস্তবতার জায়গা অবশ্যই আছে এবং আমি যেটা বলছি যে এগুলোতে সরকারের ব্যর্থতার জায়গা আছে, আ মানে অযোগ্যতার জায়গা আছে, গাফিলতির জায়গা আছে এবং যেটা আপনি বললেন সেটাও ট্রু যে অনেক জায়গায় সরকারের আমলারা, উপদেষ্টারা এখনো আসলে একই বন্দোবস্তের মতো করে আসলে সরকার পরিচালনা করছেন, প্রশাসন পরিচালনা করছেন। এখানটায় একটা বিষয় হচ্ছে আপনি দেখবেন যে আমাদের আ ছোট, ছোট কিছু সংস্কার তো হইছে আমি বললাম। কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জায়গায় আমরা কিন্তু হাতই দিতে পারিনি। যেমন ধরেন যে প্রশাসন, যেমন ধরেন যে পুলিশ, যেমন ধরেন যে আপনার এই যে নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি দরকার ৩ টা যেটা। এই ৩ টাই আসলে সবচেয়ে বেশি দরকার ছিল তো। আপনি তো জানেন যে জনপ্রশাসনে যেটা সংস্কারের প্রস্তাবের পরে তারা যে একটা প্রায়োরিটি লিস্ট করছিল যে এগুলো আমরা এখন করব। সেই লিস্টের ১ নাম্বারটা কি ছিল কি জানেন আপনি? যে টয়লেট পরিষ্কার রাখা। এটা ছিল হচ্ছে যে প্রশাসনের আমাদের সবচেয়ে বড় সমস্যা। এটা সমাধান করলে আমাদের প্রশাসন ধরেন যে এরকম একটা upliftment হবে। প্রশাসন ধরেন যে এই কারণেই তারা আসলে সফল হচ্ছিল না আরকি। নয়তো তারা তো আসলে একদম দুনিয়াটা উল্টা করে ফেলতেন, অন্তত বাংলাদেশটা উল্টায় ফেলতেন আরকি। তাদের efficiency এবং effectiveness, accuracy, জবাবদিহিতার জায়গায় এসব করে ফেলতেন আরকি। কিন্তু আ অ্যা আ পুলিশের আপনি দেখছেন যে পুলিশের এবং পুলিশের যে কমিশনটা, এই কমিশনের যে সদস্য, আমি অন্তত একজনের কথা জানি যিনি জীবনে পুলিশ নিয়ে কখনো উনার কোনো ইনভলভমেন্ট ছিল না। উনি ধরেন যে মানে একটু ভালো মানে লেখেন-টেখেন এসব আরকি। তাকে ধরেন যে পুলিশ কমিশনের সংস্কার কমিশনে তাকে নিয়ে যাওয়া হয় এবং তিনি বই-টই পড়ে হয়তো পুলিশ সম্পর্কে কিছুটা হয়তো ধারণা পান আরকি। আর আমাদের নির্বাচন কমিশনে যেটা, এটা তো সিরিয়াস অফেন্স হইছে। এটা একটা সিরিয়াস প্রতারণা হইছে। মানে সবগুলোই প্রতারণা কিন্তু এটা হয়তো অনেক বেশি গায়ে লাগতেছে আমাদের এখন যেহেতু নির্বাচনের মৌসুম।
আপনি জানেন যে নির্বাচন কমিশনের একটা যে সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিছিল তার মধ্যে ছিল হচ্ছে যে রেজিস্ট্রেশনের জায়গাটাকে রিল্যাক্স করা। আপনার ছিল হচ্ছে যে ও আম আ স্বতন্ত্র ইলেকশনের ক্ষেত্রে 1% ভোটারের যে জায়গাগুলো, এগুলোকে একটু রিল্যাক্স করা। এরকম বেশ কিছু জিনিস ছিল। আমরা দেখলাম কি নির্বাচন কমিশন আ তারা বলল যে এই সংস্কারগুলো করলে আমাদের অথরিটি, আমাদের স্বাধীনতা, এখানে স্বাধীনতা খর্ব হবে। হ্যাঁ? তাদের স্বাধীনতা দরকার। আর জনগণের যে সুষ্ঠু একটা নির্বাচনের যে মেকানিজম, যে রাজনৈতিক দলগুলোর যে একটা জবাবদিহিতা, স্বচ্ছতার জায়গা বা তাদের যে রাজনীতি করা, জনগণের যে রাজনীতি করার অধিকার, এই জায়গাটা যে সংহত করা দরকার, এইটা দরকার নাই। নির্বাচন কমিশনের স্বাধীনতাটাই হচ্ছে তার কাছে বড়। এবং ফলাফল আমরা দেখলাম কি, আমাদেরই উদাহরণ দেই। আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে হাসিনার সময় আমলেই তো আমরা নিবন্ধনের জন্য ট্রাই করছি। হাসিনা আমাদেরকে নিবন্ধন দেয় নাই এবং এটা আমাদের জন্য মানে অ্যাবসোলিউটলি অলরাইট ছিল। অলরাইট না, কিন্তু আমরা মেনে নিছি যে হাসিনা আমাদেরকে নিবন্ধন দিবে না, এটাই স্বাভাবিক। এই অভ্যুত্থানের পরে আমরা আবার ওই আবেদনটা নিয়ে যখন মুভ করলাম, আমরা ১ম এ জানতাম যে আমাদের নিবন্ধন হয়ে যাবে, সবকিছু ঠিক আছে। পরে আমরা শুনলাম যে না, এখানে আইনের বেশ কিছু বাধার জায়গা আছে। যে আইনে আছে যে এরকম একটা আবেদন যদি একবার ডিক্লাইনড হয়ে যায়, সেটাকে রিভাইজ করার কোনো সুযোগ থাকে না। পুনর্বিবেচনার কোনো সুযোগ নাকি আইনে নাই। তারপরে তো তার মানে হচ্ছে যে আমাদের আসলে আবেদনটা আবার নতুন করে করতে হচ্ছে টাইপের আরকি। তো আমরা তারপরে কোর্টে যাই। এক আ কোর্টে যাওয়ার পরে কোর্ট আমাদের পক্ষে রায় দেয় যে আমাদেরকে নিবন্ধন দিয়ে দেয়া হোক। কিন্তু আপনি দেখবেন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের ক্ষেত্রে এই যে রিভিশনের কোনো আইন নেই বলা হলো। কিন্তু আমাদের মতো যাদের আসলে নিবন্ধন হাসিনা বা নিবন্ধনের আবেদন হাসিনা সরকার বাতিল করছিলেন, ক্যানসেল করে দিছিলেন, সেরকম অন্তত ২ টা দলকে কিন্তু অভ্যুত্থানের পরপর নিবন্ধন দেয়া হয় কিন্তু। কোর্টের নির্দেশে বিজিএম না, কোর্টের নির্দেশের জায়গা থেকে না। কোর্টে তো আমরা ওই দলগুলো কোর্টে যায় না। তখন আমরাও কোর্টে যাইনি। তখন আমরা জাস্ট আবেদন করছি, ক্যানসেল হয়ে গেছে। আমরা ওটা ওই অবস্থায় ফেলে রাখছি যে আমরা ভাবছি যে কখনো যদি সরকার বদল হয়, রাষ্ট্র কাঠামোর একটা বড় যদি পরিবর্তন আমরা সবাই মিলে করতে পারি, তাহলে গিয়ে আমরা এই আবেদনটা নিয়ে আবার কাজ করব, চেষ্টা করব আমাদের নিবন্ধন নিতে। ওনাদেরও আমাদের মতো অবস্থাতেই ওনাদেরও আবেদনটা হাসিনা সরকারের আমলে বাতিল হয়ে যায়। আ তো কিন্তু ওনারা অভ্যুত্থানের পরপর ওনারা যেভাবে হোক, শোনা যায় যে ওনারা নাকি টেবিল থাপড়ায় কিংবা নির্বাচন কমিশনারের আ কলার চেপে ধরে নাকি নিবন্ধনটা নিছেন। আর আমরা একটু ভদ্র-সদ্র মানুষ, আমরা ধরেন যে এসব করতে পারি না, মব করতে পারি না। আমাদেরকে নিবন্ধনটা দেন নাই এবং আমাদেরকে এরকম একটা হাইকোর্ট দেখায় দিলেন যে ভাই, নিবন্ধনের আ মা মা ইয়ে তো একবার যদি সাসপেন্ড বা বাতিল হয়ে যায়, এটা রিভিজিট করার, রিভাইজ করার সুযোগ নাই। তো যাই হোক, আমরা যখন কোর্টে যাই, কোর্ট আমাদের পুরো কেসটা শুনেন এবং সেখানে আ আমাদের পক্ষে বদিউল আলম মজুমদার ভাই, তিনিও আমাদের পক্ষে সাক্ষী দেন যে এইটা আ একটা অনৈতিক একটা জায়গা। উনি তো নির্বাচন সংস্কার কমিশনের হেড ছিলেন। রাইট। সো উনি ওনার জায়গা থেকে আমাদের ২ টা মামলা ছিল। একটা হচ্ছে যে আমাদেরকে নিবন্ধন দেয়া হোক, আরেকটা হচ্ছে যে এই যে নির্বাচন আ নি নিবন্ধনের বা নির্বাচন কমিশনের যে আইন, এগুলো যে আসলে মানুষের পক্ষের না, কিংবা এখানে যে সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো করা হয়েছিল সেগুলো যে আসলে ইমপ্লিমেন্ট করা হচ্ছে না, এইসব নিয়ে আমাদের আরেকটা রিট ছিল। সো উনি ২ টা রিটের পক্ষেই আমাদের সঙ্গে ওইখানটায় কাজ করেন। যেহেতু উনার ফিল্ড এটা। তো উনি আমাদের পক্ষে ব্যা আ সাক্ষীও দেন। কিন্তু তারপরে কোর্ট আমাদের পক্ষে রায় দেয়। কিন্তু তারপরে নির্বাচন কমিশন, এই রায়টা হইছে আজকে ৪ মাসের বেশি হয়ে গেছে। নির্বাচন কমিশন এরপরে এই রায়টাকে ধরেন যে আজকে দিচ্ছি, কালকে দিচ্ছি, ১ সপ্তাহ সময় দেন। তারপরে আবার বলে যে রায়ের আসলে কিছু ব্যাখ্যার জায়গায় কিছু আ ক্লারিটির অভাব আছে। সেগুলো নিয়ে আরেকটু আলাপ করতে হবে, এই সেই। তো আমরা তারা যেই ডকুমেন্ট গুলো চাইছেন আমরা সেগুলো আবার দিছি। আমরা ধরেন যে ইভেন তাদেরকে এটাও বলছি যে আপনার যদি ব্যাখ্যাগত কোনো আ কনফিউশন থাকে, তাহলে আপনি why not you go to the Attorney General, এবং তার একটা মতামত নেন। ৩য় একটা মতামত আপনার কাছে আসলো। উনারা সেটাও করেন নাই এবং আজকে দিচ্ছি, কালকে দিচ্ছি, আরেকটা কাগজ দেন, আরেকটা করেন, আরেকটু ধরেন, ধৈর্য ধরেন, এইসব বলে টলে আমাদেরকে কালক্ষেপণ করলেন। আমরা যখন দেখলাম যে ইলেকশনের সময়ও চলে আসছে, আর আর কিছুই হচ্ছে না। আ আমাদের আমাদের অনেকে, আমাদের দলের অনেক নেতাকর্মী চাইছিলেন যে আমরা সিভিয়ারলি এটা নিয়ে আসলে মাঠে নামি, এটার সর্বোচ্চ রকমের প্রতিবাদটা করি। কারণ এর মধ্যে কিন্তু আপনারা দেখছেন যে কেউ ওইখানে অনশন করে কিংবা ইউনূস সাহেবকে ইউনুচ্চা বলে গালি দিয়ে ওইখান থেকে নির্বাচন কমিশনের সামনে থেকে তারা কিন্তু নিবন্ধন পেয়ে গেছে। সো আমাদের লোকজনও ধরেন যে একরকম অস্থির হয়ে গেছিলেন যে আমরা এত ভদ্রতার আর দরকার নাই। আমাদের ওইখানে গিয়ে নির্বাচন কমিশনের একটা ইট খুলে ফেলতে হবে টাইপের। হ্যাঁ? তারা স্বাভাবিক তাদের অস্থিরতা বা তাদের ইয়ে থেকে তারা সেই জায়গাটায় গেছিলেন। কিন্তু আমরা দেখলাম যে আমরা যদি
আ আবার কোর্টে যাই যে আদালত অবমাননা হচ্ছে কিংবা আমরা যদি এই বিষয়টি নিয়ে রাজপথে আন্দোলন করি, তাহলে নির্বাচন পেছানোর বা নির্বাচন বানচাল করার একটা যে ষড়যন্ত্র আছে আমরা সবাই মোটামুটি জানি। এই ষড়যন্ত্রের পালে একটা হাওয়া লাগবে। সো আমরা এই ব্লেমটা কোনো অবস্থাতেই নিতে চাই না এই দায়টা এবং নির্বাচন কোনো অবস্থাতেই পিছাক এটা আমরা অবশ্যই চাই না। আমরা চাই যে নির্বাচনটা সঠিক সময় হোক। যে কারণে আমরা আমাদের দলের স্বার্থের বিপক্ষে জাতীয় স্বার্থকে বেশি গুরুত্ব দিয়ে আমাদের দলের স্বার্থকে কম গুরুত্ব দিয়ে আমরা ধরেন যে ওইটা নিয়ে খুব বড় ধরনের প্রতিবাদ, আন্দোলন কোনো কিছু করি না। আমরা কিছু প্রোগ্রাম করছি বা তাদেরকে বারবার গিয়ে তাদেরকে বলার চেষ্টা করছি কিন্তু জিনিসটা হয়নি। এখন যখন নির্বাচনটা একটা ফেব্রুয়ারির ১২ তারিখে হচ্ছে বলে যখন সেট হয়ে যাচ্ছে মোটামুটি হয়ে গেছে। এখন আমরা ধরেন যে এবং আরেকটা জিনিস, একটা হচ্ছে যে নির্বাচন রাজনৈতিক দলের নিবন্ধনের যে আইন, সেটা দিয়ে আমাদেরকে যেমন একটা তারা অপদস্থ করে রাখছে এখন পর্যন্ত। একই রকমভাবে আমরা যখন স্বতন্ত্র ইলেকশন করব বলে সিদ্ধান্ত নিছি যে সারা দেশে ৩ জায়গায় আমরা স্বতন্ত্র ইলেকশন করব। এইখানেও আমাদের ৩ ও জায়গায় আমাদের প্রার্থীদের প্রার্থিতা তারা বাতিল করছে। তো তার মানে হচ্ছে নির্বাচন কমিশনের যতগুলো আইন নিয়ে আমাদের ধরেন যে কনসার্ন ছিল, সবগুলো আইনেরই আপনার ওরা আমাদের উপর অপপ্রয়োগটা করছে। এবং আমাদের উপর এই যে ১% প্রার্থিতার যে আ পক্ষে যে আপনার সাপোর্টের তালিকাটা দিতে হয়, এইটা যাচাই করার সময় ওরা আমাদের এই আপনার সমর্থকদের বাসায়, সদস্যদের বাসায় তারা পুলিশ নিয়ে গেছে। মানে এই পয়েন্টটা একটু স্ট্রেস করতে চাই। আসলে পুলিশ নিয়ে গেলে কি সমস্যা হয়? মানুষের বাসায় যখন একটা গ্রামে পুলিশ এসে বলে যে, "তুই এটা করছিস?" তখন এক্সাক্টলি। মানে এবং পুলিশের ইয়েটা আমাদের কাছে কিছু ভিডিও ডকুমেন্টস আছে। মানে পুলিশ একেবারে ওখানে গিয়ে মানে নির্বাচন কমিশনের যে যিনি গেছেন, পুলিশ নিয়ে যাওয়ার পরে বলতেছে, "তুই এটাতে স্বাক্ষর করছিস?" টাইপের। মানে এরকম ছিল তার আলাপটা, হ্যাঁ? তার আলাপের ধরনটা। মানে এরকম যদি ধরেন যে আমার আপনার বাসায়, আমি আপনি যখন নাই এবং ওই ভদ্রলোক তখন বাসায়ও ছিলেন না। উনার বৃদ্ধ মাকে বলতেছে, "আপনার ছেলে কি এরকম সাইন করছে কিনা?" টাইপের আরকি। তো বৃদ্ধ মার তখন বলছে যে, "না বাবা আমার ছেলে এসব কোনো কিছুতে নাই, হ্যাঁ? মাফ করে দেন" টাইপের। এবং মায়ের যে সাক্ষী সে মানে পুলিশের সামনে মায়ের যে সাক্ষী সেটাকে উপর ভিত্তি করে আমাদের প্রার্থীতা কিন্তু বাতিল করা হইছে। আমরা এটা নিয়ে আপিল করছি। প্রয়োজনে আমরা কোর্টেও যাবো। কিন্তু আমরা এটা শেষ দেখে ছাড়বো। এবং আমরা যেটা বলতেছিলাম যে আমাদের নিবন্ধনের যে জিনিসটা আটকে রাখছে এবং যে নির্বাচন কমিশনের যে কোনো এখন পর্যন্ত সংস্কার হয় নাই, এটা নিয়েও আমরা কোর্টেও যাচ্ছি। আদালত অবমাননার যেই প্রসিডিউর সেটা আমরা মেইনটেইন করছি এবং অবশ্যই আমরা প্রয়োজনে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথেও আন্দোলন গড়ে তুলব যদি প্রয়োজন হয়। দিদার ভাই, আপনি বলছিলেন যে আপনারা চাচ্ছিলেন জাতীয় স্বার্থে দলীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে হলেও নির্বাচনটা যাতে টাইমলি হয়ে যায়। সো আমরা জানি যে এই ১২ তারিখ ফেব্রুয়ারি হবে এটা মোটামুটি এখন থেকে ৬-৭ মাস আগে থেকেই বাতাসে ছিল। এই যে একটা নির্বাচন কমিশন গঠিত হয়ে গেল বিভিন্ন দলের চাপে পড়ে, যখন নির্বাচন সংস্কার কমিশনের কোনো সুপারিশ না মেনে গঠিত হলো, তারপরে সেই নির্বাচন দিয়ে আমরা জাতি কি করব? আমাদের নাগরিকদের কি লাভ হবে? তাসনিম জারার নিবন্ধনটা অ্যাপিলে পাস হয়েছে। বাট হাই প্রোফাইল মানুষ, বেশিরভাগ হাই প্রোফাইল মানুষরা কিন্তু হয়ও না এরকম। এবং আপনাদেরটা স্পেসিফিক্যালি যারা সংস্কার নিয়ে শুরু থেকেই বয়ানটা তৈরি করেছেন মানুষের, তাদেরকে তো আমি দেখতে পাচ্ছি মানে ওসমান হাদি ভাইকে যেমন শহীদ করে দেয়া হয়েছে, সেরকম রাষ্ট্র সংস্কার আন্দোলনকে একদম টার্গেটেড ভাবে সাইড করে দেয়া হচ্ছে। সো এরকম নির্বাচন দিয়ে কি হবে যদি আবার একই সিস্টেমই বজায় থাকে? ইউ আর ভেরি রাইট। এই আ পুরো জিনিসটা একটা পরিকল্পনার অংশ বলে আমাদের কাছে সবসময় মনে হয়েছে এবং তাসনিম জারার যেই সিচুয়েশনটা যেটা মধ্য দিয়ে তাকে আসলে যাইতে হয়েছে এবং আমাদের যে ২ টা আ অভিজ্ঞতা এগুলো একটা আ একটা চেইন একটা প্ল্যানের অংশ না হয়ে আসলে পারে না। যে সেটা হচ্ছে যারা আসলে সংস্কারের পক্ষে আ যারা আসলে বর্তমান যে বন্দোবস্ত সেটার বিপক্ষে যারা আসলে শক্তিমান, যাদের ভয়েসটা আসলে সেই গুরুত্বটা বহন করে, তাদেরকে যেকোনোভাবে হোক এই ব্যবস্থা থেকে বাইরে রাখো। এই নির্বাচন থেকে বাইরে রাখো, এই রাজনীতি থেকে বাইরে রাখো যতটুকু সম্ভব। এবং এইটাকে আমি যেটা দেখি যে আগ্রাসনবাদিতা নিয়ে তো এখন প্রচুর কথা হচ্ছে। যেমন ইয়েতে যে সিচুয়েশনটা হলো, ভেনেজুয়েলাতে যে সিচুয়েশনটা হলো কিংবা ধরেন যে ৭ তারিখ ছিল আমাদের এখানে ফেলানি দিবস। আগ্রাসনবাদিতার একটা চরম আ গুরুত্বপূর্ণ একটা দিন। আমার কাছে মনে হয় যে এই যে নির্বাচন কমিশন থেকে যে একজন ভোটারের বাসায় যে পুলিশ নিয়ে যায়, এটাও আসলে এক ধরনের আগ্রাসনবাদিতারই একটা রূপ। এটা হচ্ছে যে কি আমি এইখানকার পলিটিক্সে এখানকার ইলেকশনে আমি ২ টা দল কিংবা জোট
তার মধ্যেই রাখবো। এর বাইরে আমি কাউকে আসলে মাথা বা ঘাড় শক্ত করে মেরুদণ্ড সোজা করে আর কেউ দাঁড়াবে, এইটা আমি রাখবো না। এরকম একটা যে আ মানে এখানকার যে আ মানে চিরাচরিত যে বন্দোবস্ত, আমাদের ব্রিটিশ আমল থেকে যে বন্দোবস্তর মধ্যে আমরা আসলে আছি, এই বন্দোবস্তটাই আসলে রাখতে চাই। এখনকার যারা স্টেট মেকানিজম, এখনকার যাদেরকে আমরা ডিপ স্টেট বলি, যাদেরকে আমরা আপনার বিভিন্ন এই যে নামে বলি, আ প্রশাসন থেকে শুরু করে সবাই। আমার ডিপ কাছে স্টেটটা আসলে কি? আমরা তো বলি অনেক কথা। এরা কি মাটির তলে থাকে? মানে ডিপ স্টেট কেন বলি আমরা? কারা এরা? আচ্ছা, ডিপ স্টেট যারা আসলে এই রাষ্ট্রের মেইন বেনিফিশিয়ারি এবং যারা আসলে যাদের সিদ্ধান্ত যারা আসলে রাষ্ট্রটাকে ম্যানেজ করে, পরিচালনা করে। আমরা ডিজিএফআই কে জানি যে যারা আসলে খুবই শক্তিমান। আমার মামলাটা আপনি হয়তো জানবেন যে ডিজিএফআই এবং র‍্যাবের যৌথভাবে এই আমাকে গুম করা এবং এরপরে যে প্রসিডিউর গুলো। সো আ এবং একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আপনি দেখেন এই যে গত পরশুদিন সম্ভবত গুম কমিশনের যে রিপোর্ট, সেখানেও কিন্তু ক্লিয়ারলি বলা হইছে যে র‍্যাবের বিলুপ্তি লাগবে। হ্যাঁ? ডিজিএফআই এর একটা বড় ধরনের সংস্কার লাগবে। একদম ক্লিয়ারলি কিন্তু বলা হয়েছিল। আপনি দেখেন যে পুলিশেরই আপনি কোন সংস্কার করতে পারেন নাই ভাই। আপনি র‍্যাবকে বিলুপ্ত করবেন? এটা তো প্রশ্নই আসে না। সো উই আর ফার ফ্রম দ্যা মানে আমাদের যে বেজ লাইনটা আমাদের আসলে এই সময় পার হওয়া দরকার ছিল। সেটা থেকে ফার বিহাইন্ড, কিন্তু উইল হ্যাভ টু কন্টিনিউ ওয়ার্কিং অন ইট। ডিজিএফআই তো চিফ অ্যাডভাইজারকে রিপোর্ট করার কথা। তো এখন চিফ অ্যাডভাইজার যদি জনগণের লোক হয়ে থাকে, আমরা যদি তাকে বসায় থাকি, তারপরেও এই অবস্থা কেন না, দাঁড়াচ্ছে? দ্যাটস ভেরি ফানি। মানে ডিজিএফ এর আসলে কাজটা কি? ডিজিএফআই হচ্ছে যে কাউন্টার ইন্টেলিজেন্স। তার মানে হচ্ছে যে বাংলাদেশের বিপক্ষে যে বিদেশি শক্তিগুলোর যে ইন্টেলিজেন্স, সেটা নিয়ে সে আসলে কাজ করার কথা। সেটাকে থামায় দেয়া, সেটাকে আ কি বলে? ডিসফাংশনাল করে দেয়া। এটাই তো আসলে তার কাজ হওয়ার কথা। কিন্তু আপনি দেখবেন যে ডিজিএফআই কাজ করে হচ্ছে আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, যারা আসলে এই ক্ষমতাতন্ত্রের অংশ না। যারা যখন আসলে ক্ষমতাতন্ত্রের অংশ না, তাদের বিরুদ্ধে। সো এই যে আমাদের যেই কাজটা করার কথা হচ্ছে অন্য রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার বিপক্ষে, তারা আসলে আমাদেরকে মনে করা হচ্ছে রাষ্ট্রের শত্রু জ্ঞান করে তারা আমাদের সঙ্গে আসলে আমাদের বিরুদ্ধে আসলে কাজ করে থাকে। সো এই ডিজিএফআই এর আসলে কোন ধরনের আ মানে প্রয়োজনীয়তা, আমি এটা শুরুর দিন থেকেই বলছিলাম। ইউনূস সাহেবের সঙ্গে আমার যতটুকুই কথা বলার বা ইন্টারেকশন করার বা উনাকে মেসেজ দেওয়ার বা উনার কাছে বিভিন্ন দাবি-দাওয়া পৌঁছানোর সুযোগ হইছে বা উনার কমিশনে যতটুক আমার যাওয়ার সুযোগ হইছে বিভিন্ন মন্ত্রণালয়গুলোতে, আমি সবসময় এই কথাটা বলছিলাম। যে আপনি যদি আজকে থেকে যদি ১০০ বছর পরেও কাউকে যদি জিজ্ঞেস করেন যে, "ভাই র‍্যাব শব্দটা বললে তোমার মাথায় কি আসে?" কিংবা ডিজিএফআই শব্দ বললে তোমার কি মনে হয়? আমার মনে হয় যে আজকে থেকে ১০০ বছর পরেও মানুষ বলবে যে ডিজিএফআই হচ্ছে একটা গুমকারী প্রতিষ্ঠান, র‍্যাব হচ্ছে একটা ক্রস ফায়ারকারী প্রতিষ্ঠান। সো এই যে একটা ব্র্যান্ডিং হয়ে গেছে এদের, এটা তো আপনি হাজার ধুইলেও তো এই ময়লাটা যাবে না তো কোনদিন। তাহলে এই র‍্যাব আপনার রাখতেই হবে কেন? র‍্যাব তো আপনার মানে রেগুলার কোনো ফোর্স আসলে ছিলও না। তো আপনি র‍্যাবকে আসলে ডিসমেন্টল করে ফেলতে পারেন। আপনার আসলে ডিজিএফআই কে আপনার যদি কাউন্টার ইন্টেলিজেন্স তো লাগবে। আপনি ডিজিএফআই কে বদলে আপনি ওটাকে একটা কঠোর একটা টোটাল একটা সংস্কার যেটা বলে, যে ও কোনো অবস্থাতেই যাতে বাংলাদেশের কোনো জনগণের বিরুদ্ধে, নাগরিকের বিরুদ্ধে, সে যেই হোক, বাংলাদেশের নাগরিকের বিরুদ্ধে তদন্ত করার বা তার বিরুদ্ধে আসলে কোনো কাজ করার কোনো ক্যাপাসিটি ডিজিএফআই থাকার কোনো সুযোগ নাই। এইটা যদি আপনি নিশ্চিত করে আপনি যদি একটা নতুন কাউন্টার ইন্টেলিজেন্স বানান বা এটাকে যদি সেরকমভাবে সংস্কার করেন, তাহলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই ডিজিএফআই যতদিন আছে, ততদিন পর্যন্ত এই রাষ্ট্রযন্ত্রকে আমি সন্দেহ করেই যাব। ডিজিএফ এর তো আসলে অনেকগুলা অধিদপ্তর আছে, অনেকগুলা ডিপার্টমেন্ট আছে। তার মধ্যে আইএবি যেটা ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরো, ওরা মোটামুটি আমরা যতদূর জানি যে দেশের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল করার কাজগুলো করে। আমরা পাহাড়ে দেখেছি যে ২ টা ভাগ করে দেয়। এবং দেশে মানে যত বড়, বড় জঙ্গি উত্থান বলেন নাটকগুলো হয়, হাসিনা আমলে তাই করতো, এরাই ডিজাইন করতো আগে থেকে। ইভেন বিএনপির যে ওই ২৭শে অক্টোবরের ছিল, ওটাও আগে কি হবে এগুলো প্ল্যান-ট্যান করা থাকতো। অ্যাবসোলিউটলি এগুলোর আমি এই প্রসঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ আলাপ আমি একটুখানি বলি। সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের যে প্রস্তাব ছিল না? ওখানে তো আমরা গিয়ে তাদের সঙ্গে আমাদের তারা মতামত নিছিলেন বেশ কয়েকবারই। এবং সেখানে আমাদের একটা মতামত ছিল যে বাংলাদেশের আসলে প্রত্যেকটা অঞ্চল যেগুলো স্পেশাল অঞ্চল, যেমন ধরেন যে রংপুর। রংপুর কিন্তু একটা ভিন্ন অঞ্চল। রংপুরের যে সমস্যার সংকট, সেটা কিন্তু ঢাকা, নোয়াখালী, চিটাগাংয়ের সঙ্গে মিলবে না। তাহলে রংপুর অঞ্চলের লোকজনদের নিজস্ব একটা পলিটিক্যাল বয়ান, একটা পলিটিক্যাল দল করার একটা ক্যাপাসিটি
থাকা উচিত, সুযোগ থাকা উচিত। তার মানে হচ্ছে রংপুরে আপনার ধরেন যে ৫ টা জেলা, সর্বোচ্চ ৫ টা জেলা থেকেই আপনি আসলে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে জাতীয় রাজনীতিতে ইনভলভ হইতে পারেন, কাজ করতে পারেন, আপনার ভয়েসটা রেইজ করতে পারেন। এরকম একটা ক্যাপাসিটি আসলে দরকার। যেটা এখন ধরেন যে হচ্ছে যে আপনার মিনিমাম ২০ টা জেলা, ২২ টা জেলা, আপনার ১০০ টা উপজেলা এরকম আলাপ আছে না? আমরা সেটা বলছিলাম যে তারপরে দেখ দেখ দে যেমন দেখেন যে আমাদের পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামের যে সিচুয়েশনটা এটা তো আমাদের আসলে রিজলভ করতে হবে। এরা তো আমাদেরই দেশের লোক। এরা তো এক্সাক্টলি। আমাদেরই নাগরিক। তাহলে কি পার্বত্য চট্টগ্রামে যদি ৩ টা ৪ টা জেলা থাকে, আপনি আসলে এই মিনিমাম ৩ টা ৪ টা জেলা থেকেই যাতে আসলে পলিটিক্যাল পার্টি ফর্ম করতে পারেন। তার বক্তব্যটা, তার যে আলাপ, তার যে গ্রিভেন্স, তার যে হতাশা, তার যে কষ্ট, তার যে যন্ত্রণা, যাতনা এইটা যদি আপনি রাজনৈতিকভাবে রাজনৈতিক পরিসরে যদি আনতে পারেন, তাহলে তো তার তো আসলে বিচ্ছিন্নতাবাদিতা হওয়ার কোনো সুযোগ নাই। এবং আপনি এই জিনিসটাকে চাপায় রাখে তাকে আসলে উৎসাহিত করেন বা তাকে এক ধরনের প্রলুব্ধ করেন, এক ধরনের বাধ্য করেন যাতে সে আসলে বিচ্ছিন্নতাবাদিতার দিকে যায় বা তার মনোজগতে যাতে এই জিনিসটা আসে যে এই রাষ্ট্রটা তো আসলে আমার না। আমার নিজের রাষ্ট্রটা কই? এইটার সঙ্গে আমি মনে করি যে ডিজিএফআই বলেন কিংবা আমাদের যে পাহাড়ে যে আমাদের সামরিক উপস্থিতি, আমাদের আমাদের এই যে সামরিক বাহিনীগুলোর যে বাজেটটা, এটা একটা বড় বাজেট হয় হচ্ছে পাহাড়ে তাদের উপস্থিতির কারণে। এবং আমার ক্রমেই এই জিনিসটা আমি মনে করি যে এই তাদের বাজেটটাকে নিশ্চিত করার জন্যই তারা আসলে ওইখানটায় এই জিনিসগুলো আসলে যাতে রিজলভ না হয়, নয়তো এত বছর হয়ে গেল, ৫৪ বছর হয়ে গেল আমরা একটা শান্তি চুক্তি দেখছি, তারপরেও কোনো জিনিসগুলো কেন রিজলভ হয় না? এই শান্তি চুক্তিটাও তো ইমপ্লিমেন্ট করা হয়নি। এই সমস্যাগুলো ধরেন যে পৃথিবীর বিভিন্ন দেশেই আছে। কিন্তু মানুষ তো এগুলোকে সমাধান করে। আস্তে, আস্তে সিচুয়েশন গুলো ঠিকের দিকে যায়। আর আমাদের এখানে কি সিচুয়েশন গুলো যেন দিনকে দিন আরো খারাপের দিকে, আরো খারাপের দিকে যাচ্ছে। সো সমাধানের উদ্যোগ নেয়ার পেছনে, নেয়ার পথে আমার কাছে মনে হয় যে এইটা একটা বড় বাধা যে আমাদের সামরিক বাহিনীর যে বাজেট, সেইটা একটা বড় বাধা বলে আমার কাছে মনে হয়। আচ্ছা, তো অনেকগুলো সমস্যার কথা শুনলাম। এখন নির্বাচন কমিশন যদি ঠিক করে নির্বাচন না করতে পারে, আমরা যেটা এখন নাগরিকরা ভয় পাচ্ছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়তো হবে না। হয়তো কেন্দ্র দখল হয়ে যাবে। হ্যাঁ, এর মধ্যে সহিংসতার ব্যাপারও আছে। আবার জনাব তারেক রহমান দেশে আসার পরে কিছু নাগরিকের মধ্যে একটু আশার সঞ্চালন হয়েছিল যে হয়তো জুলুম, চাঁদাবাজি একটু কমবে। আবার সেটাও ঠিকমতো হচ্ছে কিনা সেটা নিয়ে অনেকের মধ্যে সন্দেহ আছে। সো আপনি কি দেখতে পাচ্ছেন যে ইলেকশনটা আপনারা তো চাচ্ছিলেন ইলেকশন যাতে না পিছায়। ইলেকশনটা ঠিক টাইমলি হয়ে গেল। তারপরে কি আসলে কোনো আদপে লাভ হবে নাকি আবার পুরনো সিস্টেমে আমরা ব্যাক করে যাব? না, আমি খুব অপছন্দ করি মানে ভালো লোকদেরকে খারাপ খবর দিতে। কিন্তু আনফরচুনেটলি আমার এখানে আসলে ভালো খবর নাই। আমার কাছে খবরগুলো খারাপই। সেটা হচ্ছে যে আমার কাছে মানে নির্বাচনটা হয়ে যাওয়াটা খুব জরুরি। কারণ নির্বাচন না হইলে পরিস্থিতিগুলো আরো খারাপ হবে। কিন্তু নির্বাচন হওয়ার মধ্য দিয়ে আমি আমার কোনো বেনিফিট আসলে সেই অর্থে আমি দেখি না আমার জনগণের জন্য, আ মানুষের জন্য। সেটা হচ্ছে যে এই নির্বাচনটা যেটা ইউনূস সাহেব বলছিলেন যে ইতিহাসের সবচেয়ে ভালো ইলেকশন হবে। আমার কাছে মনে হয় যে আনফরচুনেটলি এটা খুবই খারাপ নিউজ বলছি আপনাকে। আমার কাছে মনে হয় যে এই ইলেকশনটা আসলে ইতিহাসের সবচেয়ে খারাপ একটা ইলেকশন হতে যাচ্ছে। এখানে আপনার আ কফিনের মিছিল, লাশের মিছিল হয়তো আমাদেরকে আসলে এই নির্বাচনে আমাদেরকে দেখতে হইতে পারে। আই এম ভেরি সরি ফর দ্যাট এই খবরটা বলার জন্য, এই কথাটা বলার জন্য। কিন্তু আমি এটাই আসলে আশঙ্কা করতেছি। কিন্তু আ বা বা আবার এই ইলেকশনটা যদি না হয় তাহলে আমরা যে অর্থনৈতিক জায়গাগুলোতে আমরা দিনকে দিন আসলে আরো শ্রিঙ্কেজ হচ্ছে, ইনভেস্টমেন্ট হচ্ছে না, কোনো চাকরির বাজার, বেকারত্ব বাড়ছে, দ্রব্যমূল্য সহ আ আইন শৃঙ্খলার পরিস্থিতি আরেকটা খুব গুরুত্বপূর্ণ। এগুলো যে ভালো হবে এমন কোনো ইঙ্গিত আমি দেখি না। বরঞ্চ আমি দেখি যে এগুলো আরো খারাপ হবে। সো আ ভালো ইলেকশন না হইলেও একটা ইলেকশন হয়ে গিয়ে এই ফেজটা যাক। পরবর্তী যে বিপদটা আসে সেটাকে আমরা ফেস করব আবার নতুন করে সংগঠিত হয়ে দেশের জনগণকে নিয়ে। এইটা ছাড়া আসলে আমার কাছে আসলে বলার কিছু নাই। আমি আর কোনো ভালো কিছু দেখতেছি না। তো সেটাই যদি হয় তাহলে আমরা ৩ মাসের তত্ত্বাবধায়ক সরকার না করে ১.৫ বছরের একটা অন্তর্বর্তীকালীন সরকার কেন না, এখন করলাম? আপনি তো এটা বলতেই পারেন। আপনি তো এই পিছনের গল্প তো বলতে পারেন। কিন্তু পিছনের গল্প বলে আর মাথায় মনে করেন যে বাড়ি দিয়ে তো আর কোনো লাভ নাই। আমাদের সময় আমাদের ধরেন যে আমরা যে জিনিসটাকে সেই সময়টা সবচেয়ে ভালো মনে করছি, আমরা সেটাই করার চেষ্টা করছি। এবং এটা যে আমরা এককভাবে করছি বা কোনো একটা পার্টি এককভাবে করছে এমন তো না। এটা তো ধরেন যে বিভিন্নভাবে বা কোনো কিছু আমরা হয়তো জানিও না যে কিভাবে হইছে। সেগুলো হয়তো অন্য কোনো একটা ইনভলভমেন্ট ছিল কারো থাকতে পারে। সো সবগুলো জিনিস যে আমার কাছে খুব মানে ব্লাক অ্যান্ড হোয়াইট আমি যে খুব ভালো করে জানি যে সবই এই তো যে ধোঁয়াশা। অনেক জিনিসই আসলে ধোঁয়াশা। যে কিভাবে জিনিসগুলো কোথা থেকে কোন সিদ্ধান্তটা কোথা থেকে হইছে, কিভাবে কোন জিনিসটা হইছে। সো আমার কাছে মনে হয় যে ওই গল্প আমরা করতেই পারি কিন্তু তাতে আসলে আমাদের সময় নষ্ট হবে। রাদার আমাদের দেখা দরকার সামনের দিনে কি। যেমন আমি ধরেন যে মনেই করি যে প্রথমত ইলেকশনে যাতে সহিংসতা যত
কমানো যায়। এটাতে আমাদের সবগুলো পলিটিক্যাল পার্টি আমাদেরকে যদিও তারা এক ধরনের নির্বাচন থেকে বাইরে রাখছে, কিন্তু আমরা তো ছাড়ার লোক না। আমরা তো ছাড়বো না। আমরা তো এই নির্বাচনে আছি, থাকবো, অবশ্যই থাকবো। আমাদের মতো যারা আসলে ধরেন যে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, আমরা আসলে একটা পরিবর্তন চাই। আমরা যেন আসলে সজাগ থাকি। বাংলাদেশের জনগণকে যেন আমরা সজাগ করি। তাদেরকে নিয়ে যাতে আমরা আসলে এই জায়গাগুলোতে যতখানি সম্ভব যে আ মানে অনেকগুলো বাড়াবাড়ি যতখানি সম্ভব কমানো যায়, যতখানি সম্ভব এই জিনিসগুলো নিয়ে সোচ্চার থাকা যায়, ইনভলভ থাকা যায় যাতে কেউ আসলে এ ধরনের কোনো ষড়যন্ত্র করে এই জিনিসগুলোকে যাতে আসলে খুব চরম কোনো পরিস্থিতির দিকে নিয়ে যেতে না পারে, এই চেষ্টাটা আমাদের জারি রাখতে হবে। এবং অবশ্যই এর পরবর্তী যে সরকারই আসুক না কেন, আমাদের চেষ্টা করতে হবে যে বাংলাদেশের মানুষের পক্ষে এখানে যে যেমন ধরেন যে বিএনপির একটা যেমন একটা এখন তো সবাই আসলে বিএনপি হয়ে গেছে। ওভারনাইট হঠাৎ করে দেখি যে A to Z সবাই বিএনপি হয়ে মানে গেছে। কিবলা পরিবর্তন করে যেটা কেবলা বলে। পরিবর্তন হয়ে গেছে। প্রশাসন থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে সবাই। আবার ধরেন যে জামাতের একটা জোট আছে, সেখানে ১১ টা দল গেছে। ইন্টারেস্টিংলি আ এনসিপি বলেন, তারপরে আমাদের আ আ আ কি বলে কর্নেল অলি আহমেদ সাহেব আ তিনিও জোটে গেছেন। এরকম অনেকগুলো লোক গেছেন যাদেরকে আমরা হয়তো ভাবি নাই যে তারা যাবে। এনসিপির ব্যাপারটা হয়তো একরকম ভাবতাম। ভাবি নাই ওই জায়গাটায় যে এই গল্পটা একটুখানি বলি। সেটা হচ্ছে মাঝখানে আমরা তো আসলে গণতন্ত্র মঞ্চ বলে একটা মঞ্চ ছিলাম। আমরা গণতন্ত্র মঞ্চ থেকে যেই চেষ্টাটা করছি যে সেটা হচ্ছে যে গণতন্ত্র মঞ্চের ৬ টা দল আর এনসিপি ধরেন যে কিংবা গণ অধিকার পরিষদ কিংবা ধরেন যে এবি পার্টি কিংবা ধরেন যে আরো কয়েকটা পার্টিকে নিয়ে আমরা যত বেশি সম্ভব পার্টিকে নিয়ে আমরা আসলে বিএনপি জোট, জামাত জোটের পাশাপাশি আরেকটা জোট, আরেকটা মঞ্চ আমরা আসলে তৈরি করতে চাইছিলাম। এবং সেটা আমরা গণতন্ত্র মঞ্চ থেকে ব্যর্থ হইছি। কারণ গণতন্ত্র মঞ্চ সবাই ধরেন যে বিএনপির পক্ষে বিএনপির দিকে যাওয়ার জন্যই তারা উদগ্রীব ছিলেন। পরবর্তীতে সাকিব ভাই আমরা তো ইনফেক্ট সাকিব ভাই, মান্না ভাই তো সাইফুল হক ভাই তারা তো ওরকমই আরকি। যাই হোক, তো পরবর্তীতে আমরা ধরেন যে দেখলাম যে এটা যেহেতু সম্ভব না তখন আমরা গণতন্ত্র মঞ্চ থেকে বের হয়ে যারা আসলে জোটে নাই, বিভিন্ন কোনো একটা জোটে যুক্ত হয়ে যান নাই। কিন্তু যারা আসলে অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে আমরা জানি চিনি। যেমন এনসিপি, যেমন এবি পার্টি। আমরা তাদের সঙ্গে এবং আপ বাংলাদেশ সহ তাদের সঙ্গে আমরা একটা জোট করার চেষ্টা করি। সামহাউ সেখানে আমাদের আ মানে শেষ পর্যন্ত আমরা ৩ টা পার্টিকে নিয়ে আসলে জোটটা শুরু করতে হয়। এবং আমাদের ধারণা ছিল বা আমাদের আলাপ ছিল যে এরকম যে এর পরবর্তীতে আস্তে, আস্তে অন্যান্য দলগুলোকে আমরা আসলে যুক্ত করে নিব। কিন্তু দেখা গেল যে জোট যেদিন আমরা করছি তার পরের দিন বা তার পরের দিন থেকে আমরা আসলে শুনতে পাই বিভিন্ন কানাঘুষা যে এনসিপি তো গতকালকে জামাতের সঙ্গে গিয়ে মিটিং করে আসছে। তারা ওদের সঙ্গে বার্গেনিং করতেছে। তারপরে শুনলাম যে এনসিপি তো এখন ওই জামাতের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং বা একটা সম্ভাব্য একটা আ আন্ডারস্ট্যান্ডিং এর উপর ভিত্তি করে এখন আবার বিএনপির সঙ্গে আলাপ করতেছে। এরকম কানাঘুষা বিভিন্ন যখন এই আলাপগুলো ধরেন যে পত্রিকায় আসলো এবং তাদের কারো উদ্ধৃতি দিয়ে আসলো যে তারা আলাপটা করতেছে, তখন আমরা স্বাভাবিকভাবে আমরা নিজেদেরকে উইথড্র করে নিতে বাধ্য হই যে আমাদের এই জোটটা কোনো অবস্থাতেই বিএনপি বা জামাত কিংবা আবার বিএনপি আবার জামাত, আবার বিএনপি আবার জামাত এই যে বার্গেনিং এই যে মাছ বিক্রি করার মতো দর কষাকষি এটার জন্য না। এটা এটা একটা থেকে বের হওয়ার জন্য তো জোটটা এটা ছিল। যেটা থেকে বের হওয়ার জন্য বাংলাদেশকে আমরা বলছি যে এই ইলেকশনটা হবে যে একটা পলিটিক্যাল ইলেকশন। এটা শুধুমাত্র ক্ষমতা বদলের ইলেকশন না। আপনি জানেন যে এটা একটা আ সংস্কারের জন্য। সংস্কারের জন্য স কি বলে এটাকে সংস্কার পরিষদ। এখানটা তো একটা নামই আছে এই ইলেকশনটার যে গণভোটটা যেটা ইনফেক্ট আমি একটু এখানে এড করি যে প্লিজ। রাষ্ট্র সংস্কার আন্দোলন কিন্তু এটার মানে শুরু থেকে এটা পুশ করে যাচ্ছিল এবং সেটাই লাস্ট পর্যন্ত হয়েছে। গণপরিষদ ঠিক না হয় সংস্কার পরিষদ হচ্ছে। কিন্তু গভর্নমেন্টের থেকেও দেখছি না বিএনপি, জামাত বা এনসিপি কারো পক্ষ থেকে এই সংস্কার পরিষদ নিয়ে কোনো কথা হচ্ছে না। হ্যাঁ, ভোট নিয়ে কথা হচ্ছে এবং এই মার্কায় ভোট দিন, ওই মার্কায় ভোট দিন এটা কথা হচ্ছে। কিন্তু সংস্কার নিয়ে কোনো আলাপ নাই। হারায় গেছে। না আ অ্যা অ্যা অ্যাব অ্যাবসোলিউটলি, অ্যাবসোলিউটলি। আমাদের যে জায়গাটা আমরা যেটা শুরু করছিলাম, আমরা ধরেন যে বাংলাদেশে তো রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার এগুলোকে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং তার আগে রাষ্ট্রচিন্তা আমরা ধরেন যে মূল রাজনৈতিক বক্তব্য হিসেবে ১ম আমরা বা সবচেয়ে জোরালোভাবে আমরা ধরেন যে আনছিলাম। কারণ আমরা বলতাম যে আপনার আরো ১০ টা ইস্যু থাকতে পারে। কিন্তু এই জায়গাটায় যদি আমি সমাধান করতে না পারি তাহলে অন্য ইস্যুগুলো আপনার কখনো আপনার সমাধান আসলে হবে না। নারী সমস্যা বলেন, পাহাড় সমস্যা বলেন, দুর্নীতি, লুটপাট এই সমস্ত সমস্যা বলেন। কোন একটা জিনিস সমাধান হবে না যদি না আপনি আসলে ক্ষমতা কাঠামোটাকে জবাবদিহি করতে পারেন। আপনি সমাধান করতে পারবেন মানে না। সোজা কথা রাস্তায় পেভমেন্ট ঠিক না করা হলে তো কিন্তু গাড়ি চালাতে পারবেন না। অ্যাবসোলিউটলি। সো আমরা এই যে রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার এই আলাপটা সামহাউ সবাই পিক করে এবং সবার হেল্পে এটা একটা ধরেন যে গণদাবির মতো হয়ে যায় এবং আ
এই যে অভ্যুত্থান হলো, তার যে পাটাতন, তার যে বেইস, তার যেই আলাপগুলোর উপর ভিত্তি করে আসলে অভ্যুত্থান হইছে বা অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা হিসেবে যে আলাপগুলোকে আসলে মানুষ সামনে নিয়ে আসছে যে সংবিধান সংস্কার, রাষ্ট্র সংস্কার, এই আলাপগুলো তখন অভ্যুত্থানের একটা পাটাতন হয়ে গেছে। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। থ্যাংকস টু এভরিওয়ান যারা আসলে এটাকে কোনো না কোনোভাবে আসলে নিছেন। এবং এরপরে আমরা যেটা দেখছি যে আমাদের আগে আলাপ ছিল যে গণপরিষদের কথা। আমরা একটা নতুন সংবিধানের কথা আগে বলতাম। কিন্তু আমরা অভ্যুত্থানের পরপর বুঝলাম যে এটা আসলে রাইট টাইম না একটা নতুন সংবিধানের উদ্যোগ নেওয়ার। আমরা রেদার ফিল করছি যে আমাদের বরঞ্চ সংবিধান সংস্কার সভা, আমরা এই টার্মটা এভাবে বলতাম যে আমাদের সংবিধান সংস্কার সভা লাগবে। একই দিনে ২ টা ভোট, যেটা জাতীয় সংসদ ইলেকশন এবং সংবিধান সংস্কার সভা। এবং আমরা বলার পরে আবার সাকিব ভাইরাও এই আলাপটা আ কন্টিনিউ করছেন, দেখলাম যে তারাও এটাকে বলা শুরু করছিলেন। এবং এটা সংস্কার কমিশনও, ঐকমত্য কমিশনও এই জিনিসটাকে নিলেন। তারা একটু নামটা পাল্টে দিলেন যে আ সংবিধান সংস্কার পরিষদ। এসেন্স টা একই। সো এইটা আ আ এইটার একটা মানে অ্যাচিভমেন্ট বা আমাদের জন্য একটা মর্যাদার আ আ বিষয়, গর্বের জায়গা। ৩ টা জায়গায় যে আমরা আসলে সংস্কার করতে পারি নাই, যে মাফিয়াতান্ত্রিক যে মেকানিজম, যেটা বললাম যে পুলিশ, যেটা বললাম যে প্রশাসন এবং যেটা বললাম যে আপনার নির্বাচন কমিশন, এগুলো হচ্ছে যে একটা পরিকল্পনার অংশ। এখন দেখা যাচ্ছে জিনিসটা। যে এই জিনিসগুলোকে সংস্কার করলে তো আসলে কিন্তু বড় ধরনের ধরেন যে একটা ধাপ আমরা আগায় যাইতাম। সো এগুলোকে আটকায় দেয়া, যাতে সংস্কারের বিষয়টা যাতে আসলে গতি না পায়। এটাকে যত আসলে ধরেন যে দেবে আটকাইলোটা কে? ওই যে আমি বললাম যে ডিপ স্টেট যাদের কথা বললাম, যারা হচ্ছে যে এই ব্যবস্থার আসলে বেনিফিশিয়ারি। এখানটায় আপনার মাফিয়া বিজনেসম্যান যারা, তারাও ইনভলভড। এখানটায় কিছু মাফিয়া পলিটিক্যাল পার্টি যারা আসলে এটা থেকে সবচেয়ে বেশি বেনিফিট নেয়, তারা ইনভলভড অবশ্যই। এবং এটাতে বিদেশি শক্তিও যুক্ত অবশ্যই। আমি বল মান মেবি মনে করি। এটা মনে না করার কোনো কারণ না। আমার ধারণা সবাই মনে করে। সো আমার কাছে ইভেন হাদির হত্যা, ইভেন আমাদের যে এই ইলেকশন কমিশন থেকে যে আমাদের নিবন্ধন না দেয়া, ইভেন যে কাইয়ুম ভাইয়ের যে নমিনেশনটা আটকায় দেয়া, আ যারার নমিনেশন এই জিনিসগুলোকে আমি খুব আলাদাভাবে বিচ্ছিন্নভাবে দেখি না। আমি এগুলোকে আমি সবগুলোকে একই সুতোয় গাঁথা আ একটা বিষয় বলে আমি আসলে দেখি। এবং এই কারণেই আমরা সংস্কারের জায়গাটা ওই অর্থে সফল হই নাই। আমাদেরও সীমাবদ্ধতা ছিল, আমাদেরও বোঝার ভুল ছিল, বোঝার সীমাবদ্ধতা ছিল। কিন্তু এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আমরা ইনশাআল্লাহ সামনের দিনে নিশ্চয়ই কাজে লাগাবো। এবং সামনের দিনে আপনাকে আমি বলি না যে ওভার পিরিয়ড আমরা অনেকগুলো সংস্কার করে ফেলতে পারবো। কিন্তু আমরা ধাপে, ধাপে নিশ্চয়ই আগাবো। এখানটায় আমাদের জনগণের সাপোর্ট লাগবে, আপনাদের সাপোর্ট লাগবে, সবার সাপোর্ট লাগবে। সবাইকে নিয়ে আসলে আমাদের এই কাজটা করতে হবে। এবং এই কাজটা করার একটা গুরুত্বপূর্ণ ধাপ হবে, আমরা যে বলছিলাম যে বিএনপি এবং জামাত জোটের বাইরে একটা প্যারালাল, একটা পাশাপাশি আমাদের একটা জোট লাগবে, একটা তৃতীয় শক্তি লাগবে, বিকল্প শক্তি। হাসিনার সময় যে হাসিনা আমাদেরকে বলত বিকল্প কে? আর আমরা বলতাম যে আ মানে আমি বিকল্প, আমরা বিকল্প। এই যে আ এই জিনিসটা আমাদেরকে আসলে ইমপ্লিমেন্ট করতে হবে। এইটা হবে যে একটা গুরুত্বপূর্ণ ধাপ। এই ইলেকশনের পর এটা হবে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। ডেফিনিটলি আমাদের বিকল্পটা লাগবে এবং সেটার আশা নিয়েই তো আমরা এই অভ্যুত্থানটা হলো এবং তারপরে অনেকদিন আশা মানে আশায় ঘর বাঁধছি, সেটা তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে। এগুলো দেখতে পাচ্ছি আমরা জনগণের জায়গা থেকে আশাহত, আবার আশাহত হতেও তো চাই না। হয়তো একটা এনসিপি কার্যকর হলো না। হয়তো আরেকটা আপ বাংলাদেশ হলো সেটা হয়তো হবে না। কিন্তু কিভাবে এই যে ১.৫ কোটি তরুণ প্রজন্ম রাস্তায় নেমে আসছিল, এই যে আমার মতো একটা ৪০ মানুষজন, আমরা জীবনে পলিটিক্স করি নাই, সাংবাদিকতা করে খাইতাম। তো সেখান থেকে পলিটিক্যালি অ্যাক্টিভিস্ট হয়ে গেলাম। ডায়াসপোরায় এত মানুষ সবাই আদা জল খেয়ে লাগলো। দিনরাত ধরে অ্যাক্টিভিজম করছে, দিনরাত ফেসবুকে লেখালেখি করছে। তো এই উদ্যমগুলা ধরে রাখবো কিভাবে? নতুন জেনারেশনকে কিভাবে গড়বো? সামনের দিনটার পরিকল্পনা কি ভাই? আচ্ছা, আমার কাছে জিনিসটাকে আমি ৩ টা জায়গায় দেখি, ৩ টা কাজে দেখি। আমি মনে করি না যে আসলে বাংলাদেশে সবাই সার্বক্ষণিকভাবে ধরেন যে রাস্তায় নেমে থাকুক, জিনিসগুলো নিয়ে কন্টিনিউয়াসলি কথা বলে যাক, না। মানুষের একটা রেগুলার লাইফ, তার তার মধ্যেই মানুষকে আসলে রাখতে হবে, সেটাই আ উপযুক্ত। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ সময়গুলোতে যাতে আমরা আসলে সবাই ইউনিফাইড হয়ে আসলে কাজ করতে পারি। আমি মনে করি না যে বিএনপি জোট, জামাত জোট এই জায়গাগুলোতে আর আসবে কখনো। এনসিপি আসবে কখনো, এবি পার্টি কখনো আসবে। আমার আমার আসলে আর মানে কনফিডেন্স নাই। কিন্তু আমি মনে করি যে, এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই পারসেপশন টা এটা ঠিক করা দরকার আছে। আমাদের এখানে পারসেপশন এ কিছু ভুল থাকতে পারে।
সেটা হচ্ছে যে অভ্যুত্থান কিন্তু বাংলাদেশের আপামর জনগণ করছে। অভ্যুত্থানের অনেক বিটস অ্যান্ড পিসেস হিয়ার অ্যান্ড দেয়ার ছড়ায় ছিটায় আছে। আমরা যদি আসলে তৃতীয় শক্তির জায়গাটাকে ফোকাস করি, আমাদের আসলে প্রথমত এই যে সংগঠক যারা আছে, বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। তারপরে গঠনতান্ত্রিক বাংলাদেশ বলে একটা গ্রুপ আছে যারা এরকম অভ্যুত্থানের শক্তির আ আ একদম ফ্রন্ট লাইনারদের একটা গ্রুপ। এরকম ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চ। এরকম অনেক গ্রুপ আমার মনে হয় যে বিভিন্ন জায়গায় আছে। আমাদের আসলে এদেরকে সবাইকে নিয়ে একসঙ্গে আসলে হইতে হবে। একসঙ্গে আমাদেরকে আগাইতে হবে। জনগণকে নিয়ে আমরা ইলেকশন ডে গুলো, ডি-ডে যেগুলো, গুরুত্বপূর্ণ দিন যেগুলো, ইলেকশনের দিন বা ইলেকশনের সময়টা আমরা জনগণকে নিয়ে আমাদের আসলে মাঠে থাকতে হবে যাতে ইলেকশনের সুযোগে কেউ যাতে আসলে খুব বড় ধরনের কোনো নাশকতার কোনো কিছু যাতে করতে না পারে। আমাদের ইলেকশনের পর এই সংগঠকদেরকে নিয়ে আমাদের তৃতীয় শক্তির যে যাত্রার জায়গাটা, এটাকে আসলে আরো জোরদার করতে হবে। আ জোটের ঘোষণা হোক বা না হোক, একসঙ্গে কিভাবে কাজ করা যায়, কত বেশি ইস্যুতে কত বেশি আ এ মানে যৌথতা সম্ভব হয়, এই জিনিসগুলো নিয়ে আমাদের আসলে কাজ করতে হবে। এভাবে কাজ করতে আমার ধারণা যে তৃতীয় শক্তিটা যদি আমরা তৈরি করে ফেলতে পারি, এই আ ডিপ স্টেট বলেন, বসুন্ধরাদের মতো যারা মাফিয়াদের কথা বলেন, কিংবা মাফিয়া রাজনৈতিক আ দল যারা বা রাজনৈতিক দলগুলোর মধ্যে যেই অংশগুলো আসলে মাফিয়া দ্বারা নিয়ন্ত্রিত, তারা বলেন, আ এদেরকে অতিক্রম করে ধাপে সংস্কারের পথে যাত্রা আমরা করতে পারবো। এই রোড ম্যাপটাই আমি এখন আসলে দেখি এবং আমার বিশ্বাস যে আমরা সবাই মিলে আসলে এটা করতে পারবো। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ হৃদয় ভাই সময় দেওয়ার জন্য। সো আপনারা আমাদের আলাপ শুনছিলেন। অনেক আশার আলাপ আছে এবং অনেক হতাশার আলাপ আছে। কিন্তু সবকিছুর শেষেও দেশটা আমাদের, দেশটাকে ঠিক রাখতে হবে। দেশটা ঠিক রাখতে হলে আমাদের ঘুমায়ে পড়লে চলবে না। আমরা যারা পথে নেমেছিলাম, দিদার ভাই যেটা বললেন যে সবসময় যে আমাদের পথেই থাকতে হবে, তা না। কিন্তু সচেতন থাকতে হবে, চিন্তা করতে পারতে হবে এবং আশেপাশের মানুষগুলোকে জানাতে হবে, নিজে জানতে হবে, সংগঠিত হতে হবে। সংগঠিত হওয়ার কোনো বিকল্প নেই। সাথে থাকবেন।